कमली, कमली रे, तू कोथा जास पटे? उदिक पाने जास लाई। খারা কমলি, খারা বলতেছি। উদ্ভ্রান্তের মতো এদিক সেদিক তাকাতে তাকাতে হাতের ছোট্ট লাঠিতে ভর দিয়ে জঙ্গলের মাঝে পায়ে চলা সরু রাস্তা ধরে এগিয়ে চলেছে এক অতি শীর্ণ অশীতিপর প্রৌঢ়া। বয়সের ভারে তার শরীরটা সামান্য কুঁজো হয়ে মাটির দিকে খানিক ঝুঁকে রয়েছে। বাসন্তীর বাপমা মরা ছোট্ট নাতনি কমলি গুটি গুটি পায়ে এগিয়ে চলেছে জঙ্গলের আরো গভীরে। তার ঠিক সামনে এক রাশ জমাট বাঁধা কালো অন্ধকার ওই ছোট্ট মেয়েটার দিকে তাকিয়ে তাকে যেন এক অজানা দুর্ভেদ্য ভাষায় বিড়বিড় করে নির্দেশ দিয়ে চলেছে। অবয়বটি ঘষা কাঁচের মতো অস্বচ্ছ। দেখে মনে হচ্ছে জমাট বাঁধা কালো কুয়াশা যেন রাতের এই জঙ্গলে অশনি সংকেত বয়ে এনেছে। সেই বৃদ্ধা আবারও ক্ষণক্ষণে গলায় বেশ জোরের সাথে বলে উঠল, কমলি, যাস লাই। ওদিকে ওদিকে যে বিপদ আছে, ওদিক পানে যাইতে লাই। ফিরে আয় বেটি আমার, ফিরে আয় কইতাছি। বাচ্চাটা গুটি গুটি পায়ে সামনে এগিয়ে একবার থমকে গিয়ে পেছন ঘুরে তাকালো। তারপর 6 বছরের ছোট্ট মেয়েটা খিলখিলিয়ে হেসে আধো আধো গলায় বলল, দাদি, ও আমায় ডাকতেছে। ও আমায় মায়ের কাছে লইয়া যাইতে চায়। ধীরে ধীরে তাদের মধ্যে দূরত্ব ক্রমশই বেড়ে চলেছে। বাসন্তী রাত বিরেতে এই ধকল কতক্ষণ যে সইতে পারবে বলা কঠিন। তবে সে জানে আর যদি কমলিকে না আটকাতে পারে তাহলে বড় বিপদ হয়ে যাবে। তার নিজের ছেলে, ছেলের বউটাও এমনভাবেই জঙ্গলে কাঠ কাটতে এসে আর বাড়ি ফেরেনি। এই জঙ্গলে যে এক ভয়ঙ্কর অপদেবতার বাস, স্বয়ং শয়তানের অনুচর সে। তাকে তুষ্ট করলে তিনি দুহাত ভরিয়ে দেন, কিন্তু কথার খেলাপ করলে মৃত্যু অবধারিত। জঙ্গলের ভেতরে শালগাছের সবুজ পাতার মধ্যে দিয়ে বইতে থাকা সনসনে বাতাস যেন কানের কাছে ফিসফিসিয়ে বহু কথা বলে যায়। জমাট বাঁধা সেই কালো অবয়বটা আরও একবার হাতছানি দিয়ে মাটিতে হামাগুড়ি দিতে থাকা ছোট্ট কমলিকে উদ্দেশ্য করে অদ্ভুত এক মেয়েলি পৈশাচিক কণ্ঠে বলল, কমলি, তুই যাবি ক্লাই? তোর লগে সে তোর মা বাপ পয়সা আছে, চল কিনে। দেরি করিস লাই, চল চল। কমলি খিলখিলিয়ে হেসে উঠল একবার। হাসিটা বড্ড অস্বাভাবিক। জঙ্গলের পথে হামাগুড়ি দিয়ে হাঁটতে গিয়ে ইতিমধ্যে তার হাত আর পায়ের নরম চামড়ায় কাঁটা ফুটে গেছে। একটা অব্যক্ত যন্ত্রণা তার গোটা দেহে ছড়িয়ে গেলেও অদ্ভুতভাবে সেই যন্ত্রণার অভিব্যক্তি তার মনকে নিয়ন্ত্রণ করতে পারছে না। সে যে আদৌ কোনো যন্ত্রণা অনুভবই করতে পারছে না। চাপ চাপ জমাট বাঁধা সেই অন্ধকারে ধিকি ধিকি জ্বলতে থাকা আগুনের ভাঁটার মতো দুটো চোখ জঙ্গলের সামনের দিকে ক্রমশ এগিয়ে চলেছে। বাসন্তীর বয়সের ভারে ঝুঁকে থাকা জরাগ্রস্ত শরীরটা যেন আর চলতে চাইছে না। ঘন ঘন নিঃশ্বাস পড়ছে তার। সাদা শাড়ির আঁচল বেয়ে টুপটাপ করে ঝরে পড়ছে ফোঁটা ফোঁটা ঘাম। তার ছেলে যে ভয়ঙ্কর অপদেবতার সাধনা শুরু করেছিল, তার জেরে আজ এই পরিণাম। মানা করেছিল বাসন্তী, বাদ সেধেছিল সে, কারণ গদ্রবঙ্গার পুজো করার পর তাকে যে বলি দিতে হয় একটা আস্ত মানব সন্তান। তার যে কচি শরীরের ভীষণ লোভ যে তার ছেলে বিনোদ মুন্ডার মনেও জেগেছিল। স্বাভাবিকভাবে জঙ্গলে কাঠ কেটে সেই কাঠ শহরে বয়ে নিয়ে গিয়ে মহাজনকে বিক্রি করে কত টাকাই বা উপার্জন হয়। দিন শেষে সামান্য একটু শাক পাতা আর নুন ভাত। বাসন্তী কিংবা তার ছেলের বউ সাবিত্রী এতে খুশি থাকলেও বিনোদের যে টাকার বড় লোভ। সে চেয়েছিল গদ্রবঙ্গার পুজো করে খুব সহজেই ধনসম্পদের অধিকারী হতে। হয়েছিলও বটে। 1 বছরের মধ্যে সরকারি বাবুদের কাছ থেকে জঙ্গল সাফ করার ইজারা নিয়ে চোরা পথে শাল গাছের কাঠ কেটে চড়া দামে বিক্রি করে আজ তার মাটির একচালা বাড়ি 2 তলা পাকা বাড়িতে পরিণত হয়েছে। কিন্তু সে যে ভুলে গিয়েছিল যে আর কিছুদিন বাদেই তার পোয়াতি বউটা বাচ্চা দেবে। আর তারপরেই যে না, এর বেশি আর ভাবতে পারল না বাসন্তী। ছানি পড়া চোখে যতদূর দেখা যায় সে দেখতে পেল কমলির ছোট্ট অস্পষ্ট শরীরটা এবার খিলখিলিয়ে হাসতে হাসতে দুহাত তুলে সামনের দিকে এগিয়ে যাচ্ছে।
আবছায়া অবয়বটা আরও খানিকটা এগিয়ে গিয়ে একটা গাছের তলায় দাঁড়িয়ে পড়ল। বিরাট শালগাছটার ফাঁপা গুঁড়ির ভেতরে একটা ছোট্ট মাটির পুতুল রাখা রয়েছে। তার সারা শরীর জুড়ে কেউ যেন লাল সিঁদুর লেপে দিয়েছে। এদিক সেদিক পড়ে রয়েছে পোড়া ধূপকাঠি, বাতাসা কিংবা কাটা ফলের টুকরো। কমলি কাছে আসতেই সেই জমাট বাঁধা কালো অন্ধকারের বুকে ধিগি ধিগি জ্বলতে থাকা দুটো চোখ লোভে চিকচিক করে উঠল। গাছের কোটরের ভেতরে থাকা ছোট্ট মাটির পুতুলটা একটু নড়ে উঠল যেন। কমলিকেও কোটরের দিকে নির্দেশ করে এক অদ্ভুত ভরাট গলায় সে বলে উঠল, ওই দেখ দেখ কমলি, ওইখানে তোর বাপ মা আছে বটে। যা যা কেনে ভিতরে যা। গাছের গুঁড়ির দিকটা তীর তীর করে কেঁপে উঠছে, যেন এই মাত্র তাতে প্রাণের সঞ্চার ঘটেছে। জায়গাটা এক অদ্ভুত সাদা আলোয় ভরে উঠেছে। ছোট্ট মাটির পুতুলকে ঘিরে কয়েকটা ছোট্ট ছোট্ট হাত। কমলি সেদিকে তাকিয়ে হাততালি দিয়ে খিলখিলিয়ে হাসতে হাসতে বলল, ওরা 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 কারা বটে? জমাট বাঁধা সেই কালো অবয়বটা হিস হিসিয়ে বলল, ওরা তোর লগেই তো বৈশা আছে। যা ভিতরে যা, ও আনি যে তোর মা বাপটাও আছে বটে। কমলি গুটি গুটি পায়ে সেদিকে এগিয়ে যেতেই মাটির পুতুলটাকে ঘিরে থাকা ছোট্ট হাতগুলো কমলির দুহাত সজোরে চেপে ধরল। এবার যেন খানিক অস্বস্তি হচ্ছে তার। কমলি তার হাত ছাড়ানোর চেষ্টা করল, কিন্তু পারল না। এক হ্যাঁচকা টানে সেই হাতগুলো কমলিকে টেনে ভেতরে তুলল। কমলি ভীষণ ভয় পেয়ে চিৎকার করে উঠল, দাদি বাসা বাসা আমারে, ওরা ওরা আমারে ধইরা লইয়া যাইতেছে, আমারে বাসা দাদি বাসা আমারে। কথাটা বাতাসে ভর করে ওই বৃদ্ধার কানে পৌঁছতেই তার বুকটা আশঙ্কায় মুচড়ে উঠল। সে লাঠিতে ভর করে যতটা পারল খুঁড়িয়ে খুঁড়িয়ে সেদিকে এগিয়ে গেল। মনে মনে সাঁওতালদের আরাধ্য দেবতাকে স্মরণ করে বলে উঠল, মারাং বুড়ো, তুই থাইতে এমন অন্যায় কি করে ঘটি চলিছে? এই অভিশাপে এই গ্রামের বাচ্চাগুলাকে ও গত্রবঙ্গা কারি দিতেছে। তুই কিছু কর দেবতা, তুই কমলিকে বাঁচা। মনে মনে প্রার্থনা করতে করতে যখন সে ওই আওয়াজ অনুসরণ করতে করতে এগিয়ে চলেছে, ঠিক সেই মুহূর্তে ওই ছোট্ট ছোট্ট হাতগুলো চারিদিক থেকে কমলিকে ছেঁকে ধরল। জমাট বাঁধা কালো অবয়বটা ধীরে ধীরে এক ঝাঁক কুয়াশা হয়ে ওই পুতুলের মধ্যে প্রবেশ করতেই সারি সারি হাতের চেটো কমলির হাত পা মুখ চেপে ধরে তাকে টেনে নিয়ে চলল অন্ধকারের অতলে। তাদেরও যে কেউ না কেউ কোনো না কোনো কিছু পাওয়ার আশায় গদ্রবঙ্গার কাছে উৎসর্গ করেছে, আর সে তাদের আত্মা এবং প্রাণ শক্তি শুষে নিয়ে নিজের শক্তি বৃদ্ধি করেছে। এরা যে এখন সকলেই তার গোলাম, অন্ধকারের জীব। এই গাছের ছোট্ট কোটর যেখানে না জানে কত কাল ধরে গ্রামের মানুষগুলো তার পুজো দিয়ে আসছে, এর ভেতরেই যে রয়েছে এক অজানা জগৎ, যেখানে মৃতদের অবাধ বিচরণ এবং এ গাছ কোটরের মুখ, যেটা সেই জগতে প্রবেশের দ্বার। বৃদ্ধা বাসন্তী কোনো মতে ওই গাছটার কাছে পৌঁছে দেখতে পেল না, তার ছোট্ট নাতনিটা সেখানে নেই। সে চিৎকার করে হাতের লাঠিটা দিয়ে গাছের গুঁড়িতে আঘাত করতে করতে ডুকরে কেঁদে উঠল। আর কত পরাণ নিবি রে তুই? আর কত মাইন্সের কল খালি করলে তোর শান্তি হব? রাক্ষস, তুই একখান রাক্ষস আছিস বটে। লোকে তোরে পূজা দেয় লোভের লিগা। লোভ 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 যে বড় বালাই, লোভ বড় বালাই। তবে শাস্তি তোকেও পেতে হবে গদ্রবঙ্গা। আমাদের দেবতা মারাং বরু তোরে তোরে নিজের হাইতে শাস্তি দিবে বটে। সে নিজের হাতে শাস্তি দিবে, শাস্তি দিবে, শাস্তি দিবেই। বৃদ্ধার এই বুক ফাটা আর্তনাদ জঙ্গলের মাঝে ধীরে ধীরে প্রতিধ্বনিত হতে হতে মিলিয়ে গেল, এবং তারই সাথে বৃদ্ধা বাসন্তী তার বুকের বাঁদিকে একটা অদ্ভুত চিনচিনে ব্যথা অনুভব করল। বুক চেপে ধরে যন্ত্রণায় ছটফট করতে করতে ওই গাছের নিচে সে প্রাণ হারাল। পুরুলিয়ার ডুংরিদিহি গ্রামের পাশ দিয়ে যে হাই রোড চলে গেছে,
একটা কালো অ্যাম্বাসেডর গাড়ি ধীরে ধীরে সেই রাস্তা ধরে সামনের দিকে এগিয়ে চলেছে। এতক্ষণ ধরে রাস্তার দুধারের সবুজ ঘন জঙ্গলের দিকে মুগ্ধ দৃষ্টিতে চেয়েছিল শকুন্তলা। তার ঠিক পাশে এক মনে মোবাইল ফোনের দিকে চেয়ে কি যেন খুটখাট করে চলেছে একটি বছর 7 ছোট্ট ছেলে। বেশ অনেকক্ষণ ধরে গাড়ি ড্রাইভ করে অসীম ক্লান্ত বোধ করছে। তবে বাকি পথটুকু যে তাকেই চালাতে হবে, কারণ শকুন্তলার হাত এখনো তেমন পোক্ত নয়। হাত ঘড়িতে সময় দেখাচ্ছে প্রায় দুপুর 12টা। ড্রাইভিং সিটে বসে থাকা অসীম পকেট থেকে একটা উইলস ক্লাসিকের প্যাকেট বের করে সেখান থেকে একটা সিগারেট ঠোঁটে গুঁজতেই লুকিং গ্লাসের দিকে তার চোখ গেল। সে দেখতে পেল শকুন্তলা তখনও এক মনে বাইরের দৃশ্য দেখে চলেছে। মনে মনে একচোট হেসে নিল সে। এই সেই মেয়ে যে কিনা স্বামীর এই অজপাড়াগাঁয়ে ট্রান্সফার হওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিল। বন বিভাগের কর্মী সে, যখন তখন ট্রান্সফার অর্ডার আসাটা ভীষণ স্বাভাবিক। তবে এবারের ব্যাপারটা একটু আলাদা। উত্তরবঙ্গের ফরেস্ট ডিপার্টমেন্টে যখন তার প্রথমবার ট্রান্সফার হয়েছিল, সত্যি বলতে তারা সেখানে বেশ কয়েক বছর ভালোই কাটিয়েছিল। ছোট্ট পাহাড়ি জায়গা, চারিদিকে সুবিস্তৃত পাহাড়ের মাঝে সবুজে ঘেরা জঙ্গল, সবটা মিলিয়ে বেশ মনোরম পরিবেশ বলা যায়। প্রথম যেদিন এই ডুংরিদিহি গ্রামের ট্রান্সফার অর্ডারটা হাতে নিয়ে এসেছিল সে, শকুন্তলার সাথে একচোট অশান্তি হয়ে গিয়েছিল। বক্তব্য একটাই, সে যাচ্ছে যাক, কিন্তু সমাদৃতর পড়াশোনা এখনকার কনভেন্ট স্কুল থেকে ছাড়িয়ে দিয়ে অতদূর ওই গ্রামে গিয়ে আবারও নতুন কোনো স্কুলে ভর্তি হলে ওর কেরিয়ারটা নষ্ট হয়ে যাবে। তাছাড়া এখানে তেমন ইংরেজি মাধ্যমের স্কুল কোথায়? অসীম রাজিও হয়েছিল, বলেছিল তাহলে সে একাই যাবে। তারা বরং সেখানেই থেকে যাক, মাসে মাসে টাকা তো পাঠাবেই সে, তাছাড়া ছুটি পেলে সে নিজেও আসবে। সবটাই ঠিক ছিল, কিন্তু হায়ার অথরিটির কাছ থেকে পাওয়াই একটা চিঠি সবটা এক নিমেষে বদলে দিল। চিঠির বক্তব্য সংক্ষিপ্তভাবে বললে এই দাঁড়ায় যে ডুংরিদিহি গ্রামের ধারে যে বিস্তীর্ণ জঙ্গল চলে গেছে, তার ভেতর সাঁওতালদের একটা ছোট্ট গ্রাম রয়েছে। অদ্ভুতভাবে সেই জঙ্গল সংলগ্ন গ্রামটাতে রাত নামলেই নানান অদ্ভুতুরে কাণ্ড শুরু হয়েছে। জঙ্গলের মধ্যে বাচ্চাদের খিলখিলে আওয়াজ শুনতে পাওয়া যায়, এমনকি কারা যেন রাতের বাতাসে ফিসফিসিয়ে কথা বলে চলে। তাছাড়া চোরা শিকারীদের উৎপাত বেশ বেড়েছে। মাঝে মধ্যেই জঙ্গল থেকে লেপার্ড হানা দিয়ে ঘরের ভেতর থেকে বাচ্চাদের ঘাড় কামড়ে তুলে নিয়ে যাচ্ছে। এই লেপার্ডের বিষয়টার দিকে বিশেষভাবে দৃষ্টিপাত করেছে জঙ্গল কর্তৃপক্ষ। এতগুলো ঘটনার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য 2টি ঘটনা, 1 চোরা শিকারীদের উৎপাত, 2 লেপার্ডের আক্রমণ, আর 3 মাঝে মধ্যেই এখান থেকে বাচ্চা অদৃশ্য হয়ে যায়। বাকিগুলো সবই গুজব আর জনশ্রুতি ছাড়া কিছুই নয়। তবে সাঁওতাল অধিবাসীদের মতে এই কাজ কোনো হিংস্র জন্তুর নয়, বরং সেগুলো করছে কোনো এক অপদেবতা। কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্ট যখন যখন কোনো বাচ্চা গায়েব হয়েছে, স্পটে গিয়ে তারা ইনভেস্টিগেট করে জঙ্গলের মাটিতে রক্তের ছাপ খুঁজে পেয়েছে। সেই রক্ত সম্ভবত ভিকটিমের। এই জঙ্গলে লেপার্ড ছাড়া মাংসাশী প্রাণী বলতে হয় না, তবে তারা মানুষকে এত সহজে আক্রমণ করে না। তাছাড়া রাতের অন্ধকারে বন্য জন্তুর শিকার করে তাদের গায়ের চামড়া বিদেশের বাজারে চড়া দামে বিক্রি করার অভিযোগও পাওয়া গেছে। সবটা মিলিয়ে বিষয়টা বেশ জটিল, তাতে কোনো সন্দেহ নেই। আর ঠিক সেই কারণে শকুন্তলা অসীমকে সেখানে একা যেতে দিতে চায় না। অতঃপর সপরিবারে তাদের এখানে আগমন ঘটেছে। ফস করে সিগারেটটা ধরিয়ে এক মুখ ধোঁয়া ছেড়ে অসীম শকুন্তলাকে উদ্দেশ্য করে বলল, কি কেমন লাগছে এখন? বেশ ভালো। তুমি তো আসতেই চাইছিলে না শকুন্তলা। সেটাই কি স্বাভাবিক না? তা বটে, তবে আমি ভাবছি এই ঘটনাগুলোর কথা। কেন জানি না মনে হচ্ছে সেগুলো একে অপরের সাথে অদৃশ্য কোনো সুতোয় বাঁধা আছে। দেখো শকুন্তলা, একদিকে বাচ্চা চুরি যাওয়ার অভিযোগ, অন্যদিকে জঙ্গলে ভিকটিমের রক্তের স্যাম্পেল খুঁজে পাওয়া। সাধারণত লেপার্ডের মতো কোনো জন্তু ঘাড় কামড়ে শিকারকে তুলে নিয়ে গেলে এমনটা হওয়া সম্ভব, তবে কোথাও কিন্তু লেপার্ডের পায়ের ছাপ খুঁজে পাওয়া যায়নি। যেহেতু তাদের উপদ্রব রয়েছে আর জঙ্গলে রক্তের ছোপ খুঁজে পাওয়া গিয়েছে, তাই এই কাজ যা লেপার্ড করেছে এমনটা ধারণা করা হচ্ছে মাত্র। এদিকে চোরা শিকারীদের উৎপাত, তাই বাচ্চা চুরি যে তারাও করতে পারে সেই সম্ভাবনাও কিন্তু উড়িয়ে দিতে পারছি না। এই জঙ্গলে জন্তু তেমন কোথায়, তাই হিউম্যান ট্রাফিকিংয়ের সম্ভাবনা যে একেবারেই নেই এই কথাও জোর দিয়ে বলতে পারছি না। ওইদিকে সেখানকার অধিবাসীদের মতে সবটা নাকি কোনো এক অপদেবতার জন্যই হচ্ছে। সে নাকি রাতের অন্ধকারে মিশে একের পর এক বাচ্চা চুরি করে নিয়ে যাচ্ছে।
আরও একটা অদ্ভুত বিষয় কি জানো, এই বাচ্চাগুলোর কিন্তু আর কোনো হদিশ পাওয়া যাচ্ছে না। তাদের মাটি গিলে নিচ্ছে নাকি আকাশ, ভগবান জানে। তবে আমরা যেখানে থাকবো সেটা জঙ্গল থেকে বেশ খানিকটা দূরে, বুঝেছো। সরকারি ফরেস্ট বাংলোতে সবসময় গার্ড থাকে, তাই চিন্তার কোনো কারণ নেই। তাছাড়া সমরেশ তো রয়েছে, ওর সাথে আমার সমস্ত কথা হয়ে গিয়েছে শকুন্তলা। সমরেশ মানে বন বাংলোর কেয়ারটেকার তো, যার কথা আগে তুমি আমায় জানিয়েছিলে? হ্যাঁ, বয়স অল্প, এই ধরো 23 কি 24 হবে। এখানকারই ছেলে, পুরুলিয়া ইউনিভার্সিটি থেকে স্নাতক করার পর কোনো চাকরি পাচ্ছিল না। শেষে ওর কোনো এক আত্মীয়কে বলে কয়ে এই কেয়ারটেকারের চাকরিটা নিয়ে দিব্যি আছে। মাস গেলে মোটা বাইনে, সাথে 2 বেলা থাকা খাওয়া, সবটাই সরকারি অনুদান। দেখো, চিন্তা আমিও করছি না অসীম। আমি তোমার সাথে থাকতে চেয়েছি, তোমায় এই বিপদে একা ছাড়তে চাইনি, তাই এতদূর ছুটে এসেছি। তাছাড়া ছেলেকেও তো জানতে দেওয়া উচিত যে তার বাবা কতটা বিপদের ঝুঁকি মাথায় নিয়ে এই কাজ করে। ওর তো দিন দিন চাহিদা বেড়েই চলেছে, আজ এটা দাও কাল ওটা দাও। শোনো, ছেলে মেয়েকে মানুষ করতে গেলে না বাবা মায়ের কষ্টটা তাদের অনুভব করানো উচিত। তাছাড়া আমরা যে গ্রামে থাকবো সেখানে তো কোনো সমস্যা নেই। এতক্ষণ ধরে ছোট্ট সমাদৃত মোবাইল ফোনে গেমস খেলতে খেলতে বেশ ক্লান্ত হয়ে পড়েছিল। ফোনটা গাড়ির সিটে রেখে সে জানলা দিয়ে বাইরে তাকালো। হঠাৎ তার দৃষ্টি গেল জঙ্গলের দিকে। সে দেখতে পেল কতগুলো অদ্ভুত দেখতে বাচ্চা ছেলে মেয়ের দল জঙ্গলের ঠিক মাঝে গোল করে দাঁড়িয়ে তারই দিকে এক দৃষ্টিতে দেখে চলেছে। অদ্ভুত তাদের সেই চাহনি। তাদের সারা শরীর মোমের মতো সাদা, চোখের মণি দুটো উল্টে গিয়ে চোখের সাদা অংশটা বেরিয়ে এসেছে। তাদের নগ্ন শরীর জুড়ে লেগে রয়েছে শাল গাছের পাতা, মুখে এক অনাবিল মন কাড়া হাসি। তারা দুহাত শূন্যে তুলে দুদিকে নেড়ে চলেছে, যেন তারা সমাদৃতকে তাদের সাথে যোগ দিতে বলছে। সমাদৃত এক দৃষ্টিতে তাদের দেখে চলেছে। তার কানে তার বাবা মায়ের টুকরো টুকরো কথা ভেসে আসছে বটে, কিন্তু তারই সাথে গভীর জঙ্গলের মাঝে বইতে থাকা বাতাসে কাদের যেন ফিসফিসানি তার কানে ভেসে আসছে। সে চেয়ে দেখল তারা এক এক করে জঙ্গলের পথ ছেড়ে মূল সড়ক পথে উঠে আসছে। তাদের সাদা হয়ে যাওয়া ফ্যাকাশে চামড়ার আস্তরণ থেকে টুপটাপ করে খসে পড়ছে পচা গলা মাংসের স্তূপ। সমাদৃত দেখতে পেল অদ্ভুতভাবে তারা মাটির নিচে ঝুঁকে রয়েছে। সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা ছোট ছোট ছেলে মেয়েগুলো 2 হাত মাটিতে রেখে পেছনের পা দিয়ে কঠিন কংক্রিটের রাস্তার ধুলো উড়িয়ে হিংস্র সাপদের মতো তাদের চলার গতি বাড়িয়েছে। গাড়ির গতির সাথে পাল্লা দিয়ে যেন এক পাল সাদা নেকড়ের পাল তাদের দিকেই ধেয়ে আসছে। তবে অদ্ভুত বিষয়, অসীমের কিন্তু সেসব কিছুই চোখে পড়ল না। আবার পিছন ফিরে দেখল সমাদৃত। একরা সাদা ধোঁয়ার কুণ্ডলী যেন একটু একটু করে তাদের ছুঁতে চায়। সে ভয় পেয়ে মায়ের হাতটা শক্ত করে আঁকড়ে ধরল। সমাদৃত, ওই সমাদৃত, এইভাবে বাইরের দিকে তাকিয়ে কি দেখছো? এতক্ষণ ধরে তোমায় ডেকে যাচ্ছি, শুনতে পাচ্ছ না? তাছাড়া তুমি তুমি এত ঘামছো কেন? হ্যাঁ, না মানে কি কি দেখছিলে এত মন দিয়ে? ওই যে ওদের, কাদের? ওই জঙ্গলের মাঝে না আমি আমার বয়সী কতগুলো ছেলে মেয়েকে দেখলাম জানো। ওরা আমায় হাত নেড়ে নেড়ে ডাকছিল। জঙ্গলের মাঝে ছেলে মেয়ে? ড্রাইভিং সিট থেকে অসীম প্রশ্নটা ছুড়ে দিল সমাদৃতর দিকে। হ্যাঁ পাপা, আমি দেখেছি ওদেরকে। ওদের শরীরে না কোনো রকম ড্রেস নেই, ওদের সারা গায়ে পাতা লেগেছিল। ওরা আমাদের গাড়ির সাথে পাল্লা দিয়ে ছুটে আসছিল। অসীম, আমার মনে হয় ওই সাঁওতাল জঙ্গলি ছেলে মেয়েগুলোর কথা বলছে। ওদেরই দেখেছে বোধহয়। তবে কেউ বা কারা নাকি আমাদের গাড়ির সাথে পাল্লা দিয়ে ছুটে আসছিল, কিন্তু কই, আমরা তো কাউকে দেখিনি। রাস্তা তো ফাঁকা। হতে পারে ওই জঙ্গলের অধিবাসীদের ছেলে মেয়ে হবে হয়তো। আর বাকিটা ওর শিশু মনের কল্পনা ছাড়া আর কিছুই নয়, অতিরিক্ত হরর মুভি দেখার পার্শ্ব প্রতিক্রিয়া। এনিওয়ে সমাদৃত, আমাদের না বলে বা আমাদের ছাড়া তুমি কিন্তু কোথাও যাবে না। এখানে একটা স্কুলে তোমার অ্যাডমিশন করিয়ে দেবো, যদিও বেঙ্গলি মিডিয়াম স্কুল,
তবে তোমার কনভেন্টে তো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বাংলা ছিল, আশা করি কোনো অসুবিধা হবে না। কিন্তু পাপা, যদি ওরা খেলতে ডাকে তাহলে আমি কি যাব না? না, যাবে না, অ্যান্ড ইটস মাই অর্ডার। কথাগুলো বেশ ঝাঁঝের সাথে অসীম বলে উঠল। খানিক বাদে তাদের গাড়িটা এসে উপস্থিত হলো একটি গ্রামে। গ্রামের মেঠো পথ ধরে তারা এগিয়ে যেতে লাগলো ফরেস্ট বাংলোর দিকে। পথের দুই ধারের জমিগুলোতে জঙ্গল সাফ করে এখানকার স্থানীয় গ্রামবাসীরা নানা রকম ফসলের চাষ করে। সুবিস্তৃত ঘাস জমিতে আলু, পটল, এমনই নানান সবজির চাষ হয়ে থাকে। দূর থেকে একজন গ্রাম্য গোছের ব্যক্তি হাত নাড়তেই অসীম গাড়িটা মাঝপথে থামিয়ে দিল। ধীরে ধীরে গাড়ির কাছে তিনি এগিয়ে এলেন। অসীমের দিকে চেয়ে দুহাত জোর করে নমস্কারের ভঙ্গিমায় বলে উঠলেন, নমস্কার, আমি বিপ্লব রায়। এই গ্রামে যে স্কুলটি রয়েছে তার হেডমাস্টার। শুনেছিলাম আজ আপনারা আসছেন, তাই তো আলাপ করতে চলে এলাম। গাড়িতে উঠে আসুন বিপ্লব বাবু। ফরেস্ট বাংলোটা তো আরও বেশ খানিকটা ভেতরে। আপনার বাড়িটা তো শুনেছিলাম বাংলোর কাছেই রয়েছে। চলুন আপনাকে নামিয়ে দিই, বাকি কথা না হয় যেতে যেতেই হবে। ঠিক আছে, তাই চলুন। আসলে বাড়ির দিকেই যাচ্ছিলাম আর কি। ভালোই হলো আপনাদের সাথে পথে দেখা হয়ে গেল। গাড়ির দরজা খুলে বিপ্লববাবু ভেতরে ঢুকতেই অসীম হাত বাড়িয়ে গাড়ির দরজাটা বন্ধ করে দিল। গাড়িটা আবারও স্টার্ট করতেই ধীরে ধীরে সেটা সামনের দিকে এগিয়ে চলল। গ্রামের একদম শেষ সীমানায় জঙ্গলের ধার ঘেঁষেই বাংলো তৈরি করা হয়েছে। আলাপ করিয়ে দিই, উনি আমার ওয়াইফ শকুন্তলা, আর ওই যে আমার ছেলে সমাদৃত। ওকে আপনাদের স্কুলে ভর্তি করাবো বিপ্লব বাবু। আসলে কি জানেন তো, এতদিন কনভেন্টে পড়ে এসেছে, বাংলাটা মোটামুটি জানে, কিন্তু বাকিটা আপনি একটু শিখিয়ে পড়িয়ে নেবেন। সেটা নিয়ে ভাববেন না অসীমবাবু, আমি থাকতে ওর কোনো অসুবিধা হবে না। অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা, এই যে জঙ্গলের ভেতরে যা যা ঘটছে সেগুলোর ব্যাপারে আপনার মতামত কি? আপনি একজন শিক্ষিত ব্যক্তি। সমরেশের মুখে শুনেছিলাম আপনি নাকি পদার্থবিজ্ঞানে গোল্ড মেডেলিস্ট, কিন্তু তবুও এই গ্রামের উন্নতির স্বার্থে বেটার অপরচুনিটিকে পায়ে ঠেলে এখানকার স্কুলেই পড়ে রয়েছেন। আসলে এই গ্রামেই তো আমার জন্ম অসীমবাবু, তাই আমি চাই যতদিন বেঁচে রয়েছি এই গ্রাম আর এই আশেপাশের কোনো গ্রামে একজনও যেন অশিক্ষিত না থাকে। বেশ ভালোই রেসপন্স পাচ্ছি মশাই, অনেকেই এগিয়ে আসছেন। যতদূর জঙ্গলের দিকে যেসব ঘটনাগুলো ঘটছে, সত্যি বলতে আমিও বেশ দ্বন্দ্বে আছি জানেন। কেমন দ্বন্দ্ব? বিষয়টা কি একটু খুলে বলবেন? দেখুন, সাঁওতাল গ্রামবাসীদের মধ্যে নানান ধরনের তন্ত্র চর্চা, জাদুবিদ্যা, তুকতাক এইসবের প্রচলন বহু যুগ ধরেই চলে আসছে। ওদের নিয়ে আমরা বিশেষ মাথা ঘামাই না, তবে ইদানিং ওদের গ্রাম থেকে একের পর এক বাচ্চা চুরি হয়ে যাওয়ার সঙ্গে সেই আতঙ্কের প্রভাব এদিকেও এসে পড়েছে। একটা বাড়িতে যদি আগুন লাগে, তাহলে স্বাভাবিকভাবেই সেই আগুন তার আশেপাশের বাড়িগুলোতেও লাগতে পারে, তাই না? তাই আগাম সতর্কতা জরুরি। আমরা ইতিমধ্যেই গ্রামের কয়েকজন মিলে রাত পাহারার ব্যবস্থাও করেছি। যদি এদিকটাতে এখনো তেমন কিছু ঘটেনি, তবে ঘটতে কতক্ষণ? আপনার কি মনে হয় বিপ্লব বাবু, এসব কে বা কারা করছে? কোনো হিংস্র জন্তু নাকি চোরা শিকারীদের দল? এবার প্রশ্নটা ধেয়ে এলো পেছনের সিটে থাকা শকুন্তলার দিক থেকে। সেদিকে ঘাড় ঘুরিয়ে বিপ্লববাবু বললেন, দেখুন ম্যাডাম, কে করছে, কারা করছে, কিংবা কোনো বন্য জন্তু শিকারের উদ্দেশ্যে এই কাজ করছে কিনা সেটা বলা কঠিন। এখনো পর্যন্ত পুলিশ এবং বন দপ্তরের লোকজন মিলিত অভিযান চালিয়েও এই সমস্যার কোনো সুরাহা করতে পারেনি। এমনকি এটা যে কোনো হিংস্র জন্তুর কাজ, সেটাও সে প্রমাণিত হয়নি। হিংস্র জানোয়ার বলতে এই হয় লেপার্ড, না হয় হায়না। শুধু জঙ্গলের মধ্যে চাপ চাপ রক্তের ছোপটুকু পাওয়া ছাড়া আর বিশেষ কিছুই উদ্ধার করা যায়নি। এদিকে চোরা শিকারীদের হামলা হয় বটে, তারাই লেপার্ড শিকার করে তাদের ছাল চামড়া বিদেশে পাচার করে, এটা যেমন ঠিক তেমন এটাও ঠিক যে শেষ কিছুদিনের মধ্যে ওদের আগমনের কোনো প্রমাণ কিন্তু পাওয়া যায়নি। এখানেই আছে বাকি ওই শালগাছ আর লেপার্ড ছাড়া। হাতি রয়েছে বটে, তবে সেটা এই জঙ্গলে নয়। তবে স্থানীয় গ্রামবাসীরা অন্য কথা বলে। কি বলে তারা? তারা বলে এ নাকি কোনো এক অপদেবতার কাজ। এই তো কালকেই রাতে জঙ্গলের মাঝে এক সাঁওতাল বৃদ্ধর মৃত শরীর পাওয়া গিয়েছে, তাও আবার তাদের সেই অপদেবতার থানে। সকলে বলে ওই মহিলার ছেলে ধন সম্পদের লোভে অপদেবতাদের পুজো করত। তবে তাদের ওই অপদেবতা আবার সাধকের লক্ষ্য পূর্ণ হলে বলি চায়। সে আবার যেমন তেমন বলি নয় মশাই,
কচি ছেলে মেয়েদের শরীর চাই এই অপদেবতা। যত সব রাবিশ! আপনি এসব বিশ্বাস করেন নাকি বিপ্লববাবু? প্রশ্ন করল অসীম। তবে প্রশ্নটা করার পর লুকিং গ্লাস দিয়ে সে এটাও দেখতে পেল যে বাচ্চা বলি দেবার কথা শুনে ইতিমধ্যে তার আধুনিক শহুরে বউ শকুন্তলাও বেশ ভয় পেয়েছে। সমাদৃতকে বুকে টেনে নিয়ে জড়িয়ে ধরে বসে রয়েছে সে। ব্যাপারটাতে অবশ্য তেমন গুরুত্ব দিল না সে, কারণ স্বাভাবিকভাবেই মায়ের মন সন্তানের জন্য উতলা হওয়াটাই তো স্বাভাবিক। তবে ছেলেকে নিয়ে সপরিবারে এখানে আসাটাও তার এক প্রকার জেদ ছিল। সে চায়নি যে তার স্বামী একা এত দূর আসুক। অসীমের কথা শুনে বিপ্লববাবু মুচকি হেসে জবাব দিলেন, আমার মানা কিংবা না মানায় কিছু এসে যায় না অসীমবাবু, কারণ যেটা ঘটছে সেটাও অস্বীকার আমি করতে পারি না। এদিকে আদিবাসীদের মতে ওই যে বৃদ্ধা, খোঁজ নিয়ে দেখেছি ওর নাম বাসন্তী। ঘটনাটা খুবই দুর্ভাগ্যজনক মশাই। ওর ছেলে, যার নাম ছিল বিনোদ মুন্ডা, সে তার স্ত্রী সাবিত্রীকে নিয়ে জঙ্গলে কাঠ কাটতে যেত। বেশ অভাব অনটনের মধ্যেই তাদের দিন কাটছিল। একদিন এই বিনোদ ঠিক করলো যে সে গদ্রবঙ্গার আরাধনা করবে, এতে সে খুব সহজেই ধনী হয়ে যাবে। গদ্রবঙ্গা এমন এক দেবতা যে কিনা চাইলে রাতারাতি মানুষকে ধন কুবের বানিয়ে দিতে পারে। সে মাটির নিচে লুকিয়ে থাকা গুপ্তধনের হদিশ দিয়ে, অথবা ধরুন কোনো ধনী ব্যক্তির বাড়ি থেকে চুরি করে, অথবা অর্থ উপার্জনের নতুন এবং অবশ্যই বাঁকা রাস্তা খুঁজে দিয়ে সাধককে অর্থ আগমনের পথ বলে দেয়। তৃতীয়টা সেই বিনোদ মুন্ডার ক্ষেত্রে ঘটেছিল। বিনোদ জঙ্গলের এজারা নিয়ে জঙ্গল কেটে সাফ করার সময় অনেকগুলো গাছের কাঠ বাইরে বিক্রি করে বেশ কিছু টাকা লাভ করেছিল। এছাড়াও এদিক ওদিক সেদিক থেকে বেআইনি পথে বিনোদ মুন্ডা বেশ কিছু অর্থ উপার্জন করেছিল। তবে ওই যে বলেছিলাম না, গদ্রবঙ্গা যখন কিছু দেয় তার পরিবর্তে সাধককে তাকে ভেট চড়াতে হয়, তার নিজের পরিবারের কোনো ছেলে কিংবা মেয়েকে, আর নয় তাকে ওই কম বয়সের ছেলে মেয়ে তাকে জোগাড় করে দিতে হয়। বিনোদ মুন্ডা ধন সম্পদ পাওয়ার পরেও সে তাদের একমাত্র মেয়ে কমলিকা ওই অপদেবতার হাতে তুলে দেয়নি, যার ফলে গদ্রবঙ্গা রাতের অন্ধকারে একের পর এক সাঁওতালি ছেলে মেয়েদের তাদের মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে আসে। ওখানকার আদিবাসীদের অন্তত তাই ধারণা। আসলে বিষয়টা খুবই আকস্মিক আর ভয়াবহও বটে। একে আপনি সংস্কার কিংবা কুসংস্কার দুই বলতে পারেন। ওই বৃদ্ধার ছেলে তার কথা রাখেনি, ফলে এক রাতে সে তার স্ত্রীকে জঙ্গলের ভেতরে মৃত অবস্থায় দেখতে পাওয়া যায়। দেখে মনে হচ্ছিল কোনো হিংস্র জানোয়ার যেন তাদের দেহ কুবলে খেয়েছে। বিনোদ মুন্ডা আর ওই সাবিত্রীর মৃত্যুর পর ওদের একমাত্র মেয়ে যেই রাতে ওই বৃদ্ধা মারা গেলেন, সেই রাত থেকেই সেও গায়েব। সেভাবে ওই গ্রামের বাকি ছেলে মেয়েরাও গায়েব হয়ে গিয়েছে। তাদের কোনো হিংস্র জানোয়ার টেনে নিয়ে গিয়েছে তেমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। আবার এদিকে আরও একটা খবর আপনাকে দিই। ওই যে গদ্রবঙ্গার থান, মানে যেই স্থানটাতে তার পুজো হয়, তার নিচে বেশ কিছু ছোটখাটো মেয়ের পায়ের ছাপ আর রক্ত পাওয়া গিয়েছে। পায়ের ছাপ? কিন্তু এই ব্যাপারে তো রিপোর্টে কিছু লেখা ছিল না বিপ্লববাবু। অন্তত আমি তেমন কিছু জানি না, কেউ আমায় কিছুই বলেনি। অসীমবাবু, সবটা তো আপনাকে জানানো হয়নি। আসলে ফরেস্ট ডিপার্টমেন্টের ভেতরে অনেক খবর চেপে গিয়েছে, কারণ এই খবর বাইরে গেলে তাদের ব্যর্থতা প্রমাণিত হবে। এই অপদেবতার থান একটা শাল গাছের কোটরের ভেতর অসীমবাবু। অবিশ্বাস্যভাবে ওই পায়ের ছাপগুলো কিন্তু গাছের কোটর অব্দি গিয়েছে, তারপর আর কোথাও নেই। বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য আপনাদের ডিপার্টমেন্টের লোকেরা গোটা ব্যাপারটা কোনো হিংস্র লেপার্ডের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। অথচ লেপার্ড যদি নিয়েও যায়, সে কি এতটাই ধূর্ত যে আজ পর্যন্ত এতগুলো বাচ্চা চুরি গেল অথচ কেউ তাকে দেখতেও পেল না? আমি না পারছি এই ঘটনাগুলোকে ভুতুরে কাণ্ড বলে মেনে নিতে, আর না পারছি লেপার্ড কিংবা চোরা শিকারীদের কাজ বলে মানতে। হ্যাঁ, চোরা শিকারীদের উৎপাত আছে, এ কথা অস্বীকার করছি না। হিউম্যান ট্রাফিকিং বেশ কয়েকটি সক্রিয় র্যাকেট আমাদের এই পুরুলিয়ায় রয়েছে, সেটাও ঠিক। কিন্তু তবুও কিছু ঘটনা আজও রহস্যের আড়ালে লুকিয়ে রয়েছে। আর ওই জঙ্গলে নাকি কাদের যেন হাসির শব্দ পাওয়া যায়। রাত নামলেই অশরীরীর দল নাকি গোটা জঙ্গল দাপিয়ে বেড়ায়। আমায় অন্তত এমনই বলা হয়েছে। তাহলে সেসব কি বিপ্লববাবু? দেখুন, কারা করে, আদেও কেউ করে কিনা বলতে পারছি না।
হতে পারে মানুষের কারসাজি যাতে সকলে ভয়ে এই জঙ্গল থেকে দূরে থাকে, তবে সবটাই সম্ভাবনা মাত্র। সত্যি মিথ্যে যাচাই করে তো দেখিনি। এবার আপনি চলে এসছেন, বাকিটা না হয় আপনি সামলে নেবেন। আর হ্যাঁ, কাল থেকেই আপনার ছেলেকে স্কুলে পাঠাবেন, আমি সব ব্যবস্থা করে রেখেছি। কালকেই ওকে অ্যাডমিশন করিয়ে দেবো। এমনিতে ঘরে বসে বেকার কী বা করবে, স্কুলে গেলে বরং এখানকার ছেলে মেয়েদের সাথে পরিচয় ঘটবে। ছেলেটা গ্রাম বাংলার মাটির গন্ধ চিনতে শিখবে, এখানকার আবহাওয়া, গতি প্রকৃতির সাথে পরিচিত হয়ে উঠতে পারবে। কথা বলতে বলতে তাদের গাড়িটা একটা বিরাট বাংলোর সামনে গিয়ে দাঁড়ালো। গাড়িটা এসে থামতেই গেটের সামনে দাঁড়িয়ে থাকা এক যুবক হন্তদন্ত হয়ে সেদিকে এগিয়ে এলো। স্যার, আপনারা এসে পড়েছেন দেখছি। আমি অনেকক্ষণ ধরেই আপনাদের জন্য অপেক্ষা করে রয়েছি। পথে আসতে কোনো অসুবিধে হয়নি তো? এই তো মাস্টার মশাইও দেখছি আপনাদের সঙ্গেই এসেছেন। বেশ বেশ। গাড়ির দরজা খুলে চারজন বেরিয়ে এলো বাইরে। বিপ্লববাবু এই যুবককে উদ্দেশ্য করে বললেন, হ্যাঁ সমরেশ, তোমার গেস্ট হাউসের অতিথিদের সাথে রাস্তায় দেখা হয়ে গেল, তাই ভাবলাম একসাথেই আসি। গ্রামের পথে নতুন গাড়ি দেখেই বুঝেছি যে ওনাদের আসার কথা তুমি আমায় জানিয়েছি। হ্যাঁ মাস্টার মশাই, আপনিও ভেতরে চলুন না, আমি সবার জন্য জল খাবারের ব্যবস্থা করছি। আহা সমরেশ, আমাদের তিনজনের জন্য এত ব্যস্ত হতে হবে না। তুমি বরং বিপ্লববাবুর জন্য জলখাবারের ব্যবস্থা করো, ততক্ষণে আমরা একটু ফ্রেশ হয়ে আসি। ঠিক আছে, আপনারা চলুন, আমি আপনাদের ঘরটা দেখিয়ে দিই। আর লাগেজগুলো গাড়িতেই থাক, আমি রামদিনকে দিয়ে আনিয়ে নিচ্ছি। রামদিন কে সমরেশ? ও এই বন বাংলোর সব কিছুই বলতে পারেন স্যার। মানেটা ঠিক বুঝলাম না যে। প্রশ্ন করলো অসীম। মানেটা বরং আমি বুঝিয়ে বলি। ঠিক আছে, আপনি বলুন না হয়। এখানে ফরেস্ট বাংলোটা হওয়ার পর একজন স্থানীয় সাঁওতালকে এই বাড়িটার ভাড়া দেওয়া হয়েছিল। রামদিন যেমন দক্ষ শিকারী তেমনই বুদ্ধিমান। রামদিনের জীবনে একটা বড় ঘটনা রয়েছে। ঘটনাটা ভীষণ ইন্টারেস্টিং মশাই, যাকে বলে একদম রোমাঞ্চকর। এই রামদিন যখন ছোট ছিল, একবার এক হিংস্র দাঁতাল হাতির সামনে পড়েছিল। সেই সময় ওই রামদিন একা কৌশলে ওই হাতির দাঁত নিজেকে যেমন রক্ষা করেছিল, তেমনি গোটা গ্রামকেও বাঁচিয়েছিল। একবার ভাবুন মশাই, আপনার সামনে হিংস্র বুনো হাতি সুর নাড়ছে, আপনি স্থির নিশ্চল চোখে তার দিকে তাকিয়ে রয়েছে। সে তার গাছের গুড়ির মতো সামনের দুটি পা আছড়ে ফেললো মাটিতে। আপনি ভয়ে দুপা পিছিয়ে এলেন এবং তারপর সে তার বিরাট সুঁড়টা দিয়ে এগিয়ে গিয়ে সামনের একটা ছোট গাছের গুড়ি শুদ্ধ উপড়ে ফেলে আপনার দিকে ছুঁড়ে মারল। সেই আঘাত থেকে কোনো মতে বাঁচলেও আপনি মাটিতে ধরাশায়ী হলেন। একটু ধাতস্থ হওয়ার আগেই সেই বিরাট হাতি আকাশের দিকে সুঁড় তুলে বিকট এক গর্জন করে আবারও আপনার দিকে ধেয়ে এল। আপনি মাটি থেকে উঠে দাঁড়ানোর আগেই সে আবারও তার সামনের দুটি পা তুলে মাটিতে আছড়ে ফেলল এবং আপনি সরে গিয়ে নিজেকে বাঁচালেন। কিন্তু তারপর যেটা ঘটল সেটার জন্য হাতিটা মোটেও প্রস্তুত ছিল না। আপনি মাটি থেকে খাড়া হয়ে উঠে দাঁড়ালেন এবং তারপরই হাতির দুটো খাড়া হয়ে থাকা শক্ত ধারালো সুরে হাত দিয়ে ডিগবাজি খেয়ে তার পিঠে চেপে বসলেন। আপনি খালি একটা বন্য জন্তুকে শান্ত করে তাকে পোষ মানালেন, ঠিক এমনটাই যে হয়েছিল মশাই। সে এক রোমহর্ষক গল্প। সাথে সাথেই ঘরের ভেতর এক বছর 50-এর সবুজ উর্দি পরা ব্যক্তি দু হাতে দড়ি দিয়ে বাঁধা দুটো মুরগির ঠ্যাং চেপে ধরে ঘরে ঢুকল। মুরগি দুটোর কোঁক কোঁক শব্দ শুনে সকলে পেছন ফিরে তাকালো। বিপ্লববাবু হাসি মুখে বললেন, ওই যে রামদিন, এখানকার গার্ড এবং কুকো বটে। সারা রাত হাতে বন্দুক নিয়ে বাইরে পাহারা দেয়। ওর চোখেরই একটা পিঁপড়েও ওই বাংলোতে ঢুকতে পারবে না। দেখুন, আপনারা আসছেন শুনে নিজে বাজার থেকে দুটো বন মোড়ক কিনে নিয়ে এসছে। শুধু একটাই সমস্যা, ও কথা বলতে পারে না। তবে হ্যাঁ, টুকটাক লিখতে পড়তে পারে। বড় ভালো মানুষ। সত্যি বলতে এই গ্রামের সকলেই ওকে বড্ড ভালোবাসে। বিপ্লববাবুর কথাটা শুনে একবার মুচকি হাসল রামদিন। সত্যি এই বয়সে ওর কঠিন শরীর, মজবুত বাঁধন, গাঁট পাকানো পেশি, সারা শরীরের পেশি ঠেলে চামড়ার ওপর দিয়ে বাইরে বেরিয়ে এসেছে সবুজ শিরা। এসব দেখলে রীতিমতো চমকে উঠতে হয়। এই বয়সেও এত সুন্দর গড়ন খুব কম মানুষের চোখে পড়ে। মুরগি দুটো হাতে নিয়ে
রামদিন আ আ করে হাতের ইশারায় কি যেন সমরেশকে বলতেই সে এগিয়ে এসে মুরগি দুটো নিজের হাতে নিয়ে সকলকে উদ্দেশ্য করে বলল, আপনারা একটু দাঁড়ান, ও আপনাদের লাগেজগুলো নিয়ে আসছে। আমি ততক্ষণে এই দুটো রান্নাঘরে রেখে আসি। সমরেশ হন্তদন্ত হয়ে চলে যেতে বিপ্লববাবু বললেন, অসীমবাবু, আমি বরং আজ চলি। হ্যাঁ, চা জল খাবার না হয় পরে একদিন এসে খেয়ে যাব। আসলে বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে আমার আবার একটু স্কুলের দিকে যেতে হবে, একটু কাজ আছে। চলি, হ্যাঁ, নমস্কার। ঠিক আছে, কাজ যখন আছে তাহলে আর আপনাকে আটকা রাখবো না। কাল তো দেখা হচ্ছেই, আমার ছেলেকে নিয়ে স্কুলে ভর্তি করতে যাব। ঠিক সেই সময় ঠক শব্দ করে দরজার কাছে একটা আওয়াজ আসায় তারা দেখল 3 জনের ভারী লাগেজ রামদিন একাই ঘরের ভেতর বয়ে নিয়ে এসেছে। ওদিকে ততক্ষণে রান্নাঘর থেকে সমরেশও এসে হাজির হয়েছে। সমরেশ রামদিনের হাত থেকে কিছু লাগেজ নেওয়ার জন্য হাত বাড়ালে সে মাথা দুদিকে নেড়ে না সূচক উত্তর দিয়ে চোখের পাতা দুটো ওপর নিচ করে সকলকে ইশারায় ওপরে আসতে বলল। লম্বা করিডোর পেরিয়ে সিঁড়ি বেয়ে ওপরে আসার পর তারা দেখতে পেল পাশাপাশি বেশ কয়েকটা সারিবদ্ধভাবে ঘর রয়েছে। সামনে এক ফালি জায়গা এবং তারপরেই লম্বা বারান্দা। বারান্দায় উঁচু লোহার রেলিং করা রয়েছে। রেলিং দিয়ে বাইরেটা দেখলে মন ভরে যায়। যেদিকে চোখ যায় সবুজে ঘেরা জঙ্গল, গাছের ডালে চড়ে বেড়াচ্ছে ছোট ছোট কাঠবেড়ালি, কানে ভেসে আসছে নানান চেনা অচেনা পাখির কলরব। মনটা বেশ ভালো হয়ে গেল। তবে মূল জঙ্গলটা গায়ের সীমানা পেরিয়ে আরও খানিকটা দূরে রয়েছে। ঘটাং শব্দ করে একটা দরজার তালা খুলে রামদিন তাদের জিনিসপত্র মেঝেতে রাখতেই তারাও একে একে ঘরের ভেতর ঢুকে এলো। ঘরটা বেশ বড়। ঘরের মেঝেতে 3টে খাট, এক কোণা একটা সোফা, ড্রয়ার, দেওয়ালের খাঁজে একটা কাপড় চোপড় রাখার জন্য কাঠের বড় আলমারি রাখা রয়েছে, যা দেওয়ালের সাথেই যুক্ত। একটা কমন বাথরুমও রয়েছে। বাহ, ব্যবস্থা তো বেশ ভালো দেখছি, বলে উঠল শকুন্তলা। হ্যাঁ ম্যাডাম, আপনারা তো এখন বেশ কয়েক বছর এখানেই থাকবেন। তবে অন সিজনে পাশাপাশি ঘরগুলো ভাড়া দেওয়া হয়। শুধু সরকারি আমলাই নয়, অনেক সাধারণ মানুষও আসে এখানে। কটা দিন থেকে জঙ্গলের সৌন্দর্য উপভোগ করে যায়। এখানে হাতি নেই, তবে আশেপাশের জঙ্গলে বেশ কিছু হাতি রয়েছে। যদিও সব কটা ফরেস্ট ডিপার্টমেন্টের হাতি, কিছু হাতি জঙ্গল সাফারিতেও কাজে লাগে। বুনো জঙ্গলি হাতি খুবই কম, তবে আগে ছিল, কিন্তু চোরা শিকারীরা তাদের টিকতে দিলে তবে তো। যাকে, আপনারা বিশ্রাম করুন। আপাতত জল খাবারটা আমি ঘরেই পাঠিয়ে দিচ্ছি, তবে লাঞ্চটা কিন্তু নিচে আমাদের ডাইনিং হলে বসেই করতে হবে স্যার, এমনটাই নিয়ম। হ্যাঁ, সেই নিয়ে সমস্যা নেই, আমরা লাঞ্চটা নিচে গিয়ে খেয়ে আসবো। তাদের কথোপকথনের মাঝে কখন যেন সমাদৃত গুটি গুটি পায়ে বারান্দায় এসে দাঁড়িয়েছে। সেটা কেউ খেয়াল করেনি। হঠাৎ সে দেখতে পেল একদল ছেলে মেয়ে কোথা থেকে যেন জঙ্গলের মাঝে এসে হাজির হয়েছে। তাদের চোখের দৃষ্টি শূন্য, মণিহীন কোটর জুড়ে লেগে রয়েছে কালো বিষাদের ছায়া। তাদের সারা শরীর মোমের মতো সাদা, সারা শরীর জুড়ে লেগে রয়েছে সবুজ পাতা। তাদের ঘাড়টা একদিকে কাত করা, ঠোঁটের একপাশ দিয়ে কি যেন আঠালো তরল বুক বেয়ে মাটিতে গড়িয়ে নামছে। তারা সংখ্যায় 10 কি 12 হবে। তাদের দলে 5 থেকে শুরু করে 12 বছরের ছেলে এবং মেয়ে উভয়ই রয়েছে। রুগ্ন কঙ্কালসার শরীরটা মৃদুমন্দ বাতাসে দোল খাচ্ছে, যেন তারা প্রত্যেকেই ক্ষেতের মাঝে বাঁশের খুঁটির উপর পুঁতে রাখা এক একটা কাকতারুয়া। তারা দুহাত মাথার উপর তুলে ডান দিকে বাঁ দিকে সমান তালে নাড়তে লাগলো। ছোট্ট সমাদৃত এটা দেখে যেন বেশ মজা পেল। সে ভুলে গেল খানিক আগেই সে তাদের গাড়ির পেছনে ছুটতে দেখেছে। খিলখিলিয়ে হাসতে হাসতে ছোট্ট দুটি হাত দিয়ে রেলিংটা শক্ত করে ধরে রেলিংয়ের গ্রিলের মধ্যে মাথাটা চেপে ধরে যতটা সম্ভব গলা উঁচু করে বলল, তোমরা কারা গো? বড় মজার তো তোমরা। আসার পথেও তোমাদের জঙ্গলে দেখেছি। আমায় তোমাদের দলে নেবে? খেলবে আমার সাথে? কথাটা শুনে প্রত্যেকে একসাথে দাঁত বের করে হাসতে লাগলো, যেন এই কথা শুনে তারা বেশ মজা পেয়েছে। অদ্ভুত বিষয়, এতটা দূর থেকে সমাদৃতর কথাগুলো আদৌ তাদের কানে গেল কিনা সেটাও বোঝা গেল না। তবে তাদের মাথা নাড়ানোর ধরন আর শারীরিক অভিব্যক্তি দেখে অনুমান করা যায় যে তার কথা তারা শুনতে পেয়েছে। সমাদৃত বারান্দার ওপর থেকেই চেঁচিয়ে বলে উঠল, দাঁড়াও দাঁড়াও, আমি আসছি, দাঁড়াও, ওখানেই থাকো, হ্যাঁ আমি আসছি।
কথাগুলো বলে গুটি গুটি পায়ে সে সিঁড়ির দিকে যেতেই যাবে, ঠিক সেই মুহূর্তে সে তার কাঁধে একটা টান অনুভব করল। কখন যেন রামদিন সকলের অলক্ষ্যে তার পেছনে এসে দাঁড়িয়েছে, সেটা সমাদৃত খেয়াল করেনি। রামদিন হাতের ইশারায় জানতে চাইল সে কোথায় যাচ্ছে। সমাদৃত তার কথা বুঝতে না পারলেও অনুমান ঠিকই করতে পারল। সে বলল, আঙ্কেল আঙ্কেল, ওই যে জঙ্গলটা আছে না, ওখানে থাকে আমার বয়সী কয়েকটা ছেলে মেয়ে। হ্যাঁ, আমায় তাদের কাছে যেতে বলেছে, আমি যাই। কথাটা শুনে রামদিনের চোয়াল দুটো শক্ত হয়ে উঠল। হাতের ইশারায় তাকে থামতে বলে পকেট থেকে একটা সাদা কাগজ বের করে প্যান্টের পকেট হাতড়ে সেখান থেকে একটা পেন বের করে সাদা কাগজে কি যেন খসখস করে লিখে তার সামনে মেলে ধরল। সমাদৃত দেখতে পেল সেখানে লেখা রয়েছে, খোকাবাবু, ওই জঙ্গলে ভুলেও যাবে না। ওখানে গেলে কেউ ফিরে আসে না। যাদের দেখছো তারা তোমার চোখের ভুল, ওরা সব দেও, কেউ মানুষ না। লাইনগুলো বিড়বিড় করে নিজের মনেই পড়ে নিল সে। তারপর রামদিনকে জিজ্ঞেস করল, দেও মানে কি আঙ্কেল? মুখে সামান্য হাসি ফুটিয়ে আকাশের দিকে দুহাত তুলে কি যেন বোঝাতে চাইল সে। যদিও সমাদৃত কিছুই বুঝল না, তবে পরক্ষণেই তাকে কোলে তুলে নিয়ে আবারও রামদিন ঘরের মধ্যে ঢুকে এল। সমাদৃতকে কোল থেকে নামিয়ে দাঁড়িয়ে থাকা সমরেশকে হাত নেড়ে কি যেন ইশারায় বলতেই সে অসীম এবং শকুন্তলাকে উদ্দেশ্য করে বলল, স্যার, ম্যাডাম, সময়টা ভালো না। আপনাদের ছেলেকে একটু চোখে চোখে রাখবেন, একা কোথাও যেতে দেবেন না। কি থেকে কি হয় বলা যায় না। আর কোনো কথা না বলে রামদিন আর সমরেশ ঘরের বাইরে বেরিয়ে এলো। জঙ্গলের বুকে যখন আঁধার ঘনিয়ে আসে, মৃত্যুর নিস্তব্ধ পদধ্বনি চিৎকার করে মুক্তি পেতে চায়। ডুংরিদিহি গ্রাম সংলগ্ন এই গ্রামেও যে বিপদের ডঙ্কা বেজে ওঠে। রাতে রুটি আর বনমুরগির ঝোল দিয়ে এক পেট খেয়ে যখন ঘরের ভেতর তিনজনেই গভীর ঘুমে অচেতন, ঠিক সেই মুহূর্তে দূরে ওই জঙ্গলের দিক থেকে এক রাশ ঠান্ডা হাওয়া বন্ধ দরজা এসে ধাক্কা মারল। অঘরে ঘুমিয়ে চলেছে ওরা তিনজনই। অসীম, শকুন্তলা এবং শকুন্তলাকে আঁকড়ে জড়িয়ে ধরে ঘুমিয়ে চলেছে সমাদৃত। জঙ্গল থেকে অদ্ভুত এক শব্দ হয়ে চলেছে। এক রাশ জমাট বাঁধা অন্ধকার জঙ্গলের বুক চিরে ধীরে ধীরে গ্রামের সীমানার দিকে এগিয়ে আসছে। তার মুখ দিয়ে তীক্ষ্ণ শীষের মতো একটা শব্দ হয়ে চলেছে। গ্রামের সীমানা জুড়ে রাত পাহারায় থাকা লোকগুলোর চোখ ভারী হয়ে আসছে। বাংলোর সিকিউরিটি গার্ড রামদিনের চোখের দুই পাতাও যেন ধীরে ধীরে বুজে আসছে। অদ্ভুত এক ঘোর লাগা গলায় সে বোবা কণ্ঠে নিজের মনেই কি যেন বলে উঠল। তারপর ঘরের টেবিলে রাখা একটা কাগজ তুলে নিয়ে তাতে খসখস করে কি যেন লিখে নিল। এখানে বৈদ্যুতিক সংযোগ বলতে সোলার প্যানেল। গ্রামের বেশিরভাগ বাড়িতেই সোলার প্যানেল লাগানো রয়েছে। ঘরের বাতি দপদপ করে জ্বলছে নিভছে। বাঁশির মতো তীক্ষ্ণ অথচ নেশা ধরানো সেই আওয়াজ যতই কাছে এগিয়ে আসছে, একে একে সকলে ধূপধাপ শব্দ করে মাটিতে লুটিয়ে পড়ছে। কালো ছায়াটাকে অনুসরণ করতে করতে এগিয়ে আসছে আরও কতগুলো শরীর। দুই হাতে পায়ে ভর দিয়ে হামাগুড়ি দিতে দিতে তারা যেন তাকেই অনুসরণ করছে। তাদের বিকৃত শরীরের পচা গলা মাংসপিণ্ড থেকে নাকে ভেসে আসছে গা গুলিয়ে ওঠা দুর্গন্ধ। রামদিনের হাতে ধরে থাকা দুই নলা বন্দুকটা ঠকাস করে মাটিতে পড়ে যেতে সেও তার জন্য নির্দিষ্ট করা ঘরটাতে গভীর ঘুমে তলিয়ে পড়ল। সেই কালো ছায়া শরীরটা ধীরে ধীরে গ্রামের সীমানা পেরিয়ে বাংলোটার সামনে এসে হাজির হতেই একবার দুতলায় চোখ তুলে চাইল। তার ভাঁটার মতো জ্বলতে থাকা দুই চোখে ফুটে উঠল এক অনাবিল পৈশাচিকতা। পেছন পেছন তাকে অনুসরণ করতে থাকা ছোট ছোট ছেলে মেয়েদের মৃত শরীরগুলো ধীরে ধীরে গ্রামের মেঠো পথ ধরে ওই বাংলোর দিকে এগিয়ে গেল। বাংলোর বন্ধ দরজার সামনে যেতেই কোনো এক অদ্ভুত জাদুমন্ত্রে সেটা ক্যাঁচ শব্দ করে খুলে যেতেই তারা একে একে ভেতরে প্রবেশ করল। ধীরে ধীরে তারা এগিয়ে গেল দুতলার ঘরটার দিকে। সিঁড়ির মুখে রিসেপশন, তার ঠিক পাশেই অঘরে ঘুমিয়েছিল সমরেশ। অদ্ভুতভাবে যখন সকলে ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েছে, সমরেশের তন্দ্রাচ্ছন্ন ভাবটা অদ্ভুত এক শব্দে কেটে গেল।
সিঁড়ির কাছটায় কাদের যেন শব্দ তার কানে ভেসে এলো। সে ধীরে ধীরে বিছানা থেকে উঠে বসল। দুহাতে চোখ রগড়াতে রগড়াতে সে ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গেল। তার কানে ভেসে আসছে কাদের হিংস্র গর্জন। তার মনটা আশঙ্কায় দুলে উঠল। সমরেশ মনে মনে বলে উঠল, এটা কেমন যেন অদ্ভুত লাগছে, মনে হচ্ছে আজ কিছু একটা ঘটবে। সিঁড়ির কাছটায় কাদের যেন পায়ের শব্দ শুনতে পেলাম। বাবুদের যেন কিছু না হয়। মারাংবুরু, তুমি ওদের রক্ষা করো, ওদের কোনো দোষ নেই। ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গিয়ে সে দরজার কি হলে চোখ রেখে যা দেখল, তাতে তার শরীরের রক্ত হিম হয়ে এলো। সে দেখতে পেল কতগুলো ছোট ছোট শরীর বুকে ভর দিয়ে হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে সিঁড়ি বেয়ে ওপরের দিকে এগিয়ে যাচ্ছে। সমরেশ কাঁপা কাঁপা হাতে দরজাটা সামান্য খুলল। সমরেশের এমন অদ্ভুত পরিবর্তনের কথা আর কেউ জানতে না পারলেও সে নিজে জানে যে তার বেড়ে ওঠা এই গ্রামে হলেও তার শিকড় যে ওই সাঁওতাল পল্লীতে গেড়ে রয়েছে। এই গ্রামে সে যার কাছে মানুষ, যাকে সে সকলের আড়ালে বাবা মা বলে ডাকত, তারা কেউই তার নিজের মা নয়। সে যে পালিত, ঠিক যেভাবে শ্রীকৃষ্ণকে মা যশোদা লালন পালন করে বড় করে তুলেছিলেন, যেভাবে ছোট থেকে তাকে কংসের হাত থেকে রক্ষা করে এসেছিলেন, ঠিক সেইভাবে সমরেশের বাবা এক ঝড় জলের রাতে ছোট্ট সমরেশকে নিয়ে গ্রামে এসে হাজির হয়েছিল। কারণ সেও যে বিনোদ মুন্ডার মতো লোভে পড়ে গদ্রবঙ্গার পুজো করেছিল, যার পরিণতি হয়েছিল ভয়ঙ্কর। নিজের ছেলেকে বাঁচাতে এমন আত্মত্যাগ করতে কজন বাবা পারে? এই ঘটনা গ্রামের খুব কম মানুষই জানে, আর যারা জানে তাদের মধ্যে একজন এই ছোট্ট গ্রামটার স্কুলের হেডমাস্টার বিপ্লব বাবু। আরও একজন জানে বটে, তবে তার পরিচয় আপাতত না হয় পুজ্জই থাক। দোতলার ঘরটার জানলার দুই পাল্লা তীব্র ঝোড়ো বাতাসে খুলছে বন্ধ হচ্ছে। হঠাৎ কালো আকাশটা মেঘে ছেয়ে গেছে। কতগুলো বাচ্চার খিলখিলে হেসে ওঠার শব্দ কানে আসতেই হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল সমাদৃতর। বিছানা থেকে উঠে বসল সে। তার দুই ধারে অসীমবাবু এবং শকুন্তলা অকাতরে ঘুমিয়ে চলেছে। হঠাৎ তার চোখ চলে গেল জানলার দিকে। সে দেখতে পেল একটা ছেলে জানলার গ্রিল ধরে দাঁড়িয়ে রয়েছে। তার সারা শরীর মোমের মতো সাদা, একটা পচা গন্ধ যেন বাতাসে ভেসে বেড়াচ্ছে। সমাদৃত গুটি গুটি পায়ে সেদিকে এগিয়ে গেল। সে জানলার কাছে গ্রিল ধরে দাঁড়িয়ে থাকা ছেলেটাকে প্রশ্ন করল, তুমি কে আর এখানে এসেছো কেন? ছেলেটা অদ্ভুত গলায় বলে উঠল, তোমার লগে খেলতে আসছি গো। আমরা একা নই, আমার লগে হক গলে আইছে গা। হ্যাঁ। জানলা থেকে সরে দাঁড়ালো ছেলেটা। সমাদৃত দেখতে পেল বাইরে তারই মতো দেখতে পিঠোপিঠি বয়সের ছেলেমেয়েরা মার্বেলের ছক কাটা মেঝের উপরে এক পায়ে লাফাতে লাফাতে এক্কা দোক্কা খেলছে। সমাদৃত সেই দেখে আনন্দে হাততালি দিয়ে উঠল। সেই অদ্ভুত ছেলেটা বলল, ওমা, তুই ভিতরে কেনে? বাইরে আয় বটে, তোর লগেই তো আমরা আইছি। এই তোমরা যে কি বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না। তারই কথা শেষ হওয়া মাত্র ঠক করে দরজার ছিটকিনিটা খুলে গেল। এক রাশ ঠান্ডা বাতাস ধাক্কা মেরে দরজার পাল্লাটা খুলে দিল। জানলার বাইরে দাঁড়িয়ে থাকা ছেলেটা তাকে হাতছানি দিয়ে ডাকল। সমাদৃত আর কিছু না ভেবে ধীরে ধীরে মাটিতে পা রাখল। সে এগিয়ে গেল তাদের দিকে। তাদের কাছে পৌঁছানো মাত্র তারা একসাথে নিচের দিকে ছুটে চলল। তাদের ধরবার জন্য সেও তাদের পিছু ধাওয়া করল। ওদিকে এমন ঘটনা দেখার পর সমরেশ ওরা চোখের আড়াল হতেই ঘর থেকে বাইরে বেরিয়ে রামদিনের ঘরের দিকে ছুটে গেল। সেখানে পৌঁছে দেখল রামদিন বিছানায় মরার মতো নাক ডেকে ঘুমোচ্ছে। সে তাকে বেশ কয়েকবার ঠেলা দিল, কিন্তু না, তার কোনো সাড়া নেই। আজ তাকে যেন কাল ঘুমে পেয়েছে। কিন্তু অদ্ভুতভাবে গোটা বাংলো ঘুমিয়ে পড়লেও তার চোখে কিন্তু ঘুম নেই। কোনো এক অজানা কারণে গদ্রবঙ্গার মন্ত্র শক্তি তার উপর প্রভাব বিস্তার করতে পারেনি। ছোটবেলা থেকেই সে দেখেছে কোনো রকম অপশক্তি তার কোনো ক্ষতি করতে পারে না। তার বাবা বলতো তার উপর নাকি মারাংবুরুর আশীর্বাদ রয়েছে, যে তাকে এক কঠিন শর্তের বিনিময়ে আজীবন রক্ষা করে যাবে।
সেটা কি সে জানে না, কেউ তাকে বলেওনি। বেশ কিছু বছর আগে তার বাবা মারা যায়। মা অবশ্য আগেই গত হয়েছিলেন। সংসারে সে একদম একা। বিপ্লববাবু তাকে সমস্ত রকমের সাহায্য করেন, এমনকি এই চাকরিটাও খানিকটা তারই বদান্যতায় পেয়েছে সে। যদিও তার প্রকৃত মা বাবার পরিচয় সে কখনো পায়নি, তবে সে এইটুকু জানে যে সেও ওই সাঁওতাল আদিবাসীদের একজন। টেবিলের ওপর জলের জগ দিয়ে চেপে রাখা একটা কাগজের খানিকটা অংশ পতপত করে উড়ে চলেছে। একটা চিঠি। চিঠিটা সে হাতে তুলে নিল। তাতে লেখা রয়েছে, ও এসে গেছে, এইবার সবাইকে শেষ করে ফেলবে, কেউ বাঁচবে না, কেউ না। বাবু ছেলেকে নিয়ে যেতে এসেছে ওই শয়তান বিনোদ মুন্ডা, আবার গদ্রবঙ্গাকে জাগিয়ে তুলেছে, কিন্তু বলি দেয়নি। তাই সে একের পর এক ছেলে মেয়েদেরকে টেনে নিয়ে যাচ্ছে। আজ আমি ওদের রক্ষা করতে পারবো কিনা আমি জানি না, কেউ জানি না আজ তারা আমায় ছাড়বে কিনা। এমন মরণ ঘুম পাড়ানি সূর্যে আমি আগেও শুনেছি। ওই রাতে এক কঠিন শর্তে আমি মারাং বুড়ুকে জাগিয়ে তুলেছিলাম। আজ আমার এই আত্মত্যাগ যে শুধুমাত্র তাকে রক্ষা করতে, সে আজও সত্যিটা জানে না। তাই অজ্ঞান হওয়ার আগে আমি এটুকু বলে যাচ্ছি, মারাং বুড়ো ছাড়া এই সমস্যার কেউ সমাধান করতে পারবে না। মাস্টার সব জানে। আজ যে আমি 2 শব্দ স্পষ্ট বাংলায় লিখতে পারছি, সে তো তারই দয়া। মাস্টার বিপ্লব আমায় নিজের হাতে লেখাপড়া শিখিয়েছে, আমায় আমার প্রিয় মানুষটার কাছে থাকতে দিয়েছে। এতদিন তাকে আমি দূর থেকে হলেও আগলে রেখেছি, তবে আজ যে সবটা তাকে একা হাতে করতে হবে। না করতে পারলে সে খোকা বাবুকে সাথে করে নিয়ে যাবে। আজ এই সময় আমায় সবটা বলে যেতেই হবে। সমরেশ আজও জানে না যে আমি ওর আসল বাবা। ওই রাতে আমি গদ্রবঙ্গার হাত থেকে আমার ছেলেকে রক্ষা করতে এই গ্রামে ছুটে এসেছিলাম। আমি যে দারিদ্র কাটানোর জন্য তার পুজো করেছিলাম, বিনিময়ে অর্থ লাভ হয়েছিল, কিন্তু আমি শর্তের কথা ভুলে গিয়েছিলাম। আমি যে নিজের ছেলেকে তার হাতে তুলে দিতে পারিনি। ওই রাতে আমায় আর সমরেশকে না পেয়ে ওই অপদেবতা আমার স্ত্রীকে হত্যা করেছিল। সমরেশ এটুকু জানে যে সে সাঁওতাল আদিবাসীদের একজন, কিন্তু শুভেন্দু মানে এই গ্রামে যার হাতে আমি তাকে তুলে দিয়েছিলাম, তাকে আমি ঈশ্বরের নামে শপথ করতে বলেছিলাম, যাতে সে তাকে এই ঘটনা না জানায়। তাকে আমার পরিচয় জানাতেও মানা করেছিলাম আমি। শুভেন্দু আর তার স্ত্রী ছিলেন নিঃসন্তান। তারা সমরেশকে আগলে রাখবেন এ আমি আগেই জানতাম, তবে শর্ত ছিল একটাই, এই কথা যেন কেউ জানতে না পারে। তারা সে শর্ত রেখেছে। আর আমি এই অপদেবতার হাত থেকে নিজের ছেলেকে বাঁচানোর জন্য ওই রাতেই জঙ্গলে ফিরে গিয়ে মারাং বুড়ুর থানে নিজের অঙ্গহানি ঘটিয়ে তাকে তুষ্ট করি, যাতে আজীবন সে সমরেশকে রক্ষা করে। আজ এই ঘুম পাড়ানি সুর তার ওপর আর কাজ করবে না, কারণ মারাং বুড়ু যে স্বয়ং তাকে রক্ষা করে চলেছে। সবটাই যে শর্তের খেলা, প্রতিজ্ঞা রক্ষার খেলা। অপদেবতার কাছে শর্ত ভঙ্গ করে আমি স্ত্রীকে হারিয়েছি। সেই আমি অঙ্গহানি করে নিজের জীবটা মারাং বুড়ুকে উৎসর্গ করে ওই অপদেবতাকে ধ্বংস করেছি। কিন্তু বিনোদ আবারও একইভাবে
তার দেওয়া শর্ত ভঙ্গ করে গোত্রভঙ্গাকে জাগিয়ে তুলেছে। আজ আমি অসহায়, এই গ্রামের সকলে অসহায়, কেউ তাকে বাঁচাতে পারবে না। এতদিন ধরে দূর থেকে আমি বাবা হয়েও নিজের পরিচয় গোপন রেখে সমরেশকে রক্ষা করে এসেছি। তাকে তাকে চোখে চোখে রেখেছি আমি। বিপ্লব বাবু, উনি যে কথা রেখেছেন, সমরেশকে নিজের হাতে গড়ে তুলেছেন, কিন্তু আজ সমরেশের দায়িত্ব, তাকে যে একাই লড়তে হবে। তাকেও যে কোনো এক শর্তের বিনিময়ে মারাং বুড়ুকে জাগিয়ে তুলতে হবে। অঙ্গহানি একমাত্র অঙ্গহানি ঘটালেই তাকে জাগানো যাবে। আমি নিচে একটা মন্ত্র লিখে যাচ্ছি। আমি জানি সমরেশ আজ সবার আগে আমার ঘরে এসে এই চিঠি দেখবে। চিঠিটা পড়ে সমরেশের চোখের দুকুল বেয়ে ফোঁটা ফোঁটা জল গড়িয়ে পড়ল। সে নিজেকে আগামী যুদ্ধের জন্য প্রস্তুত করে নিল। ঘুমিয়ে থাকা রামদিনের পায়ে মাথা রেখে বলে উঠল, আমি পারবো বাবা, আমায় যে পারতেই হবে। সিঁড়ি বেয়ে খিলখিলিয়ে হাসতে হাসতে নিচে নেমে আসছে কতগুলো ছেলে মেয়ের দল। তাদের পৈশাচিক হাসির শব্দ বাংলোর গায়ে ধাক্কা খেতে খেতে মিলিয়ে যাচ্ছে। পেছন পেছন ছুটে আসছে সমাদৃত। দরজার পাল্লাটা সামান্য ফাঁক করে গোটা ঘটনাটা নিজের চোখে দেখল সমরেশ। সে জানে এখনো সময় আসেনি। সমাদৃত দাঁড়াও দাঁড়াও বলতে বলতে তাদের পেছনে ছুটে গিয়ে মূল দরজার সামনে দাঁড়াতেই কোথা থেকে যেন এক জমাট বাঁধা কালো অন্ধকার সেখানে হাজির হলো। তার ধিকি ধিকি জ্বলতে থাকা দুটো চোখের দিকে তাকিয়ে সে যেন কেমন ঘোরের মধ্যে চলে গেল। ধীরে ধীরে তাকে অনুসরণ করতে করতে জঙ্গলের দিকে হাঁটতে লাগলো। আর দেরি করল না সমরেশ। সে জানে ওই অপদেবতাকে তার নিজের জায়গায় গিয়ে ধ্বংস করতে হবে, কিন্তু তার আগে প্রয়োজন মারাং বুড়ুকে জাগিয়ে তোলা, প্রয়োজন অঙ্গহানি। ধীরে ধীরে সেও তাদের অনুসরণ করতে করতে জঙ্গলের পথে এগিয়ে গেল। গ্রামের সীমানার কাছে গিয়ে দেখতে পেল রাত পাহারার দায়িত্বে যারা ছিল তারা প্রত্যেকে ঘুমে অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়ে রয়েছে। তাদের ডিঙিয়ে সমরেশ কাঁটাতারের বেড়া টপকে জঙ্গলের দিকে এগিয়ে গেল। বিরাট শাল গাছের আড়াল থেকে নিজেকে আড়াল করে সে তাদের অনুসরণ করে চলল। খানিক বাদেই একটি বিরাট গাছের সামনে তারা সকলে হাজির হলো। সমরেশ দেখতে পেল সেই গাছের গুঁড়ির কাছে একটা কোটর রয়েছে, যেখান থেকে তীব্র এক চোখ ধাঁধানো আলো বাইরে ঠিকরে বেরিয়ে আসছে। ছোট ছোট ছেলে মেয়েদের দল তাদের মৃত শরীরগুলোকে টানতে টানতে সেই মানুষ সমান গর্তের সামনে এনে হাজির করতেই ধীরে ধীরে সেই গাছের ভেতর থেকে কতগুলো শিকড় বেরিয়ে এসে তাদের গোটা শরীর আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল এবং চোখের নিমেষে হিড় হিড় করে তাদের এক এক করে ওই কোটরের ভেতর টেনে ঢোকালো। দাঁড়িয়ে রইল কেবল দুজন, এক সমাদৃত নিজে এবং দুই সেই বিরাট জমাট বাঁধা ছায়া অবয়ব। অবয়বটি সমাদৃতর চোখের দিকে তাকিয়ে এক অদ্ভুত স্বরে বলে উঠল, কি বেটা, ভিতরে যাবি ক্লাই? ওরা যে তোর লিখা অপেক্ষা করতেছে, তুই ওদের সাথে খেলবি ক্লাই? ভিতরে যা কেনে। সমাদৃত তন্দ্রাচ্ছন্ন অবস্থাতেই মাথাটা ওপর নিচ করে দুবার নামিয়ে সেদিকে এগিয়ে যেতেই সমরেশ তড়িৎ গতিতে তার বাবার বলা নির্দেশ মতো দু হাত জড়ো করে বিড়বিড় করে মন্ত্র উচ্চারণ করতে লাগলো। মারাং বুড়ু যেই প্রকৃতির সর্বোচ্চ উৎস, এর কোনো আকৃতি, রূপ বা প্রতিমা নেই। পবিত্র শালগাছের তলায় এর স্থান। বৃষ্টি, জল, বাতাস, জমি, বন, প্রকৃতির প্রতিটি বস্তুর মধ্যেই যে তার অবস্থান। সাঁওতালি ভাষায় মারাংবুরু শব্দের অর্থ বৃহৎ পর্বত। প্রকৃতির মাঝে বিলীন মারাংবুরুর আরেক নাম লিতা। সে যে এই সমস্ত বিশ্বকে নিজের হাতে সৃষ্টি করেছে। চিঠিতে লেখা মন্ত্র এবং পদ্ধতি অনুসরণ করতে করতে সমরেশ মাটি থেকে একতাল মাটি নিজের সারা শরীরে মেখে নিল এবং তারই সাথে একটা সরু গাছের ডাল হাতে তুলে নিল। মন্ত্র উচ্চারণের সাথে সাথে বাতাসের বেগ আরো তীব্র হয়েছে। থেকে থেকে চোখ ধাঁধানো বিদ্যুৎ চমকে উঠছে। সমাদৃত গাছের কোটরের দিকে পা বাড়িয়েছে।
গাছের কোটরের ভেতরে থাকা ছোট্ট একটা মাটির মূর্তিকে ঘিরে কতগুলো ছোট ছোট হাত সমাদৃতর হাত দুটো চেপে ধরেছে। আর কিছুক্ষণ, তারপরেই তো সব শেষ। মন্ত্রোচ্চারণ শেষে সেই তীব্র হাওয়া হঠাৎ এক ঘূর্ণিঝড়ের রূপ নিল। সমরেশ দেখতে পেল সেই পাক খেতে থাকা বাতাস রাশি রাশি পাতা ধুলোবালি একত্রিত করে ওই জমাট বাঁধা অন্ধকারের দিকে তীব্র বেগে ধেয়ে যাচ্ছে। ওদিকে এই মুহূর্তে সমাদৃতর পিঠটুকুনি দেখা যাচ্ছে। মাথাটা সে ইতিমধ্যেই গর্তের ভেতর গলিয়ে দিয়েছে। মুহূর্তের মধ্যে সেই ঝড় ও অন্ধকারের বুকে আছড়ে পড়ল এবং সাথে সাথে এক তীব্র চিৎকার। সমরেশ দেখতে পেল সেই ঘুরপাক খেতে থাকা ঝড় যখন সেই জমাট বাঁধা চাপ চাপ অন্ধকারে ঢাকা দীর্ঘ কালো অবয়বের বুকে আছড়ে পড়ল, সেই দুটো হাত দূরে ছিটকে গিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। তার মুখ দিয়ে বেরিয়ে এলো এক পৈশাচিক হুঙ্কার। খানিক বাদে সে উঠে দাঁড়ালো। ধীরে ধীরে সে এক দানবাকৃতি অবয়বের রূপ নিচ্ছে। তার সারা শরীর থেকে ঝুলে পড়েছে ডুমো ডুমো মাংসের পিণ্ড। আবারও একটা হুঙ্কার ছেড়ে সে ওই ঘুরপাক খেতে থাকা ঝড়ের কুণ্ডলির ওপর ঝাঁপিয়ে পড়ল। কিন্তু পরক্ষণেই সেখান থেকে ঠিকরে বেরিয়ে এলো এক চোখ ধাঁধানো আলো, এবং পরক্ষণেই সেটা টুকরো টুকরো হয়ে বাতাসের প্রবল দাপটে সেই ঘুরপাক খেতে থাকা ঝড়ের কুণ্ডলির মধ্যে মিলিয়ে গেল। সমরেশ দেখতে পেল ধীরে ধীরে কালো বিরাট অবয়বটা বাতাসে পাক খেতে খেতে গুঁড়ো গুঁড়ো হয়ে বাতাসেই মিলিয়ে যাচ্ছে। গাছের গুড়ি দাউ দাউ করে জ্বলছে। গাছের কোটর থেকে ভেসে আসছে অনেকগুলো ছোট ছোট ছেলে মেয়েদের বুক ফাটা কান্না। সমাদৃত টাল সামলাতে না পেরে মাটিতে অজ্ঞান হয়ে লুটিয়ে পড়ল। দাউ দাউ করে জ্বলতে থাকা গাছটার কাছে গিয়ে সমরেশ তাকে কোলে তুলে নিল। হাতে সে তখন ওই গাছের সরু ডালটা ধরে রয়েছে। ওই মন্ত্রের মধ্যেই যে সমরেশ তার একটি অঙ্গ দেবতাকে দান করবে, যার পরিবর্তে তিনি গদ্রগঙ্গাকে ধ্বংস করে সমাদৃতর প্রাণ বাঁচাবেন। গ্রামের সীমানায় ঘুমন্ত রাতের পাহারাদারদের মাঝে তাকে শুইয়ে দিয়ে সে আবার ওই শাল গাছের নিচে এগিয়ে গেল। তার হাতে ধরে থাকা ডালটা সজোরে তার একটা চোখের মধ্যে গেঁথে দিতেই চোখের মণিটা খুলে যেন মাটিতে গড়িয়ে পড়ল, এবং নিমেষের মধ্যে সেই চোখের মণি মাটির বুকে মিশে গেল। সবটাই যে শর্ত পূরণের খেলা কিংবা প্রতিজ্ঞাভঙ্গের অভিশাপ। সকালে সূর্যের তীব্র রোদ জানলা দিয়ে ফের ঘন বাংলোর ঘরের ভেতরে এসে পড়েছে। বিছানায় শুয়ে থাকা সমাদৃতকে বুকে জড়িয়ে রেখে সমানে কেঁদে চলেছে শকুন্তলা। খানিক আগে ভোর রাতের দিকে রাত পাহারায় থাকা লোকেরা তাকে বন বাংলোয় দিয়ে গেছে। ঘরের ভেতর আরো কয়েকজন ব্যক্তি রয়েছে, সবার চোখে ক্ষীণ জলের ধারা। সমরেশের চোখের একটা দিকে পট্টি বাঁধা, সেখানে রয়েছে এক রাশ জমাট বাঁধা কালো রক্ত। রামদিন সমরেশকে বুকে জড়িয়ে ডুকরে প্রায় কেঁদে উঠল। তার কাঁধে হাত রেখে বিপ্লববাবু বললেন, ও তোমার ছেলে রামদিন, তোমার যোগ্য উত্তরসূরি। আজ থেকে 20 বছর আগে তুমিও যে নিজের জীবটা মারাঙ্গুরুকে উৎসর্গ করেছিলে, আর আজ তোমার ছেলে এক মায়ের কোলে তার ছেলেকে ফিরিয়ে দিল। সত্যি বলতে কি জানো, সবই তো শর্ত পূরণের খেলা, সবটাই যে নিয়তি। নিয়তি? হ্যাঁ, তা নিয়তি বটে। না হলে কালকেই হয়তো আমরা আমাদের ছেলেকে হারাতাম। সমরেশ, তুমি যে আজ আমাদের বড্ড ঋণী করে গেলে। ওইভাবে বলবেন না স্যার, এটা তো আমার কর্তব্য ছিল। তাই যদি হয় তাহলে তাহলে আজ থেকে, এই মুহূর্ত থেকে তুমি আমাদের আরেক ছেলে হয়ে থাকবে। আমরা যতদিন এখানে থাকবো ততদিন তুমি সমাদৃতর সমস্ত দায়িত্ব নেবে, ওকে চোখে চোখে রাখবে। কথা দাও সমরেশ। প্রবল আবেগে শকুন্তলা কথাগুলো বলতে বলতে সমরেশের হাত দুটো শক্ত করে চেপে ধরল। সমরেশ ধরা গলায় বলল, কথা দিলাম, আমি কথা দিলাম। ঠিক যেভাবে আমার বাবা পরিচয় গোপন করে এত দিন আমায় রক্ষা করে এসেছে, আজ থেকে আমি ওর বড় দাদার মতন সমস্ত বিপদ থেকে ওকে বাঁচাবো। ততক্ষণে সমাদৃতর জ্ঞান হয়েছে। সে বিছানা ছেড়ে উঠে বসে ফ্যাল ফ্যাল করে সমরেশের দিকে দুটো হাত বাড়িয়ে দিল। সেই হাতের ছোঁয়ায় কেমন যেন একটা আপনজনের স্পর্শ খুঁজে পেল সে।
তাকে দুহাতে বিছানা থেকে তুলে ধরে তাকে কোলে তুলে বলল, দীর্ঘজীবী হও ভাই, দীর্ঘজীবী হও। কোনো অশুভ শক্তি যেন তোমায় ছুঁতে না পারে। সমাদৃতর তার পট্টি বাঁধা চোখটায় হাত বুলিয়ে বলে উঠল, কি হয়েছে? তোমার চোখে ব্যান্ডেজ কেন? সমরেশ মুচকি হেসে শুধু একটাই উত্তর দিল, শর্ত পূরণ।